আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। চলুন না শুনে আসি আরো একটি রোমহর্ষক ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি লিখছি কক্সবাজার জেলার রামু উপজেলার মেরংলোয়া নামক গ্রাম থেকে। আজ আমি আপনাদের বলতে যাচ্ছি আমার পাশের বাড়ির কিছু অদ্ভুত ব্যাপার সম্পর্কে। জানি না আপনারা শুনে কতটা শিহরিত হবেন, কিন্তু যাদের সাথে ঘটনা ঘটেছে তাদের পুরনো স্মৃতি মনে পড়লেই ভয়ে কেঁপে উঠতে থাকে। প্রথম থেকে শুরু করছি। আমাদের বাড়িটা হচ্ছে অরবিন্দুদের বাড়ি। আমি ছোটবেলা থেকে শুনে আসছি ওদের ভিটেটা খারাপ, অর্থাৎ ওদের ভিটেতে খারাপ শক্তির অস্তিত্ব রয়েছে। শোনা যায় অনেক আগে প্রতিদিন রাতে নাকি ওই বাড়ির প্রধান ফটকের সামনে ঘোমটা দেয়া নতুন বউ দেখা যেত। অনেকে আবার সুন্দর হরিণ বা সাদা ঘোড়া দেখতে পেতেন। আর যারা ওই বউ, হরিণ বা ঘোড়া দেখে সম্মোহিত হয়ে পেছন পেছন ছুটতেন তারা আর কখনো ফিরে আসতেন না। অবশ্য তখন বাড়িটার আশেপাশে আর কোনো বাড়ি ছিল না। এইটাই পাড়ার সবচেয়ে পুরনো বাড়ি। জানি না তখন বাড়িটার মালিক কে ছিল, তবে তখন বাড়িটাতে কেউ থাকতে পারত না। এরপর বাড়িটা অরবিন্দু দাদুর বাবা কিনে নেন এবং বসবাস শুরু করেন। আশেপাশে তখন আরো কয়েকটি বাড়ি তৈরি হয়েছিল। বাড়ি কেনার পর তিনি কি কি সমস্যার সম্মুখীন হতেন পরিষ্কার জানি না, কিন্তু এটা জানা যায় ওই লোকটার আটটি সন্তান বাড়িটার সামনে ছোট ডোবায় পড়ে মারা যায়। যদিও উনি বাড়ি কেনার পর শুনেছিলেন যে ওই ভিটেতে কোনো বাচ্চা বাঁচে না, তাই তিনি এবং তার স্ত্রী বাচ্চাদের সবসময় চোখে চোখে রাখতেন। কিন্তু তারপরও আশ্চর্যজনকভাবে প্রতিটা বাচ্চা ওই ছোট ডোবাতেই মারা যায়। শেষ পর্যন্ত তিনি তার বংশ টিকিয়ে রাখার জন্য অন্য জায়গায় ঘর ভাড়া করেন। এরপর অরবিন্দু দাদুর জন্ম হয়। তাকে তার চাচার কাছে দিয়ে যাওয়া হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই উনি নিজের পৈতৃক বাড়িতে এসেছিলেন। আমাদের এই দিকের লোকেরা নতুন জমি কেনার আগে ভালো করে কবিরাজের কাছে গিয়ে জায়গাটায় কোনো দোষ আছে কিনা চেক করতেন। 1960 সাল আমার নিজের দাদু আমাদের বাড়ির জমিটা কেনার সময় কবিরাজের কাছ থেকে জানতে পারেন আমাদের জমিটাতে কোনো দোষ নেই, কিন্তু আমাদের জমির উত্তরের ভিটেটা অর্থাৎ অরবিন্দ দাদুর বাড়ি এবং আমাদের দক্ষিণ পূর্বে 50 ফুট দূরের বাঁশঝাড় দুটোতেই খুব শক্তিশালী খারাপ শক্তি বিচরণ করে। তারপরও আমার দাদু সাহস করে জমিটা কেনেন। তখন অরবিন্দ দাদুর বাড়িতে ওনার পরিবারের কেউ থাকতো না। তার বাবা অকালে মারা যান। অরবিন্দ দাদু চট্টগ্রাম শহরে চাকরি করতেন, বাড়িটা ভাড়া দিতেন। বছরে 2-3 বার ভাড়াটিয়া পাওয়া যেত, কিন্তু কোনো ভাড়াটিয়া 2 বা 3 মাসের বেশি টিকতে পারত না। আমার পার্শ্ববর্তী বাসিন্দা হওয়ায় যারা ভাড়া নিত তাদের সাথে আমার সখ্যতা গড়ে উঠত। আমাদের বাড়িতে আসা যাওয়া করত তারা। প্রকৃতপক্ষে সবাই সন্ধ্যার আগ পর্যন্ত দিনের বেশিরভাগ সময় আমাদের বাড়িতে কাটাতো। রাতের বেলা ভুলেও কেউ বাড়ির বাইরে বের হতো না। আমরা ওনাদের মুখ দেখে বুঝতাম ওনারা বিপদগ্রস্ত। জিজ্ঞেস করতাম কি হয়েছে, তাও কেউ মুখ খুলত না। 2009 সাল আমার দূর সম্পর্কের এক দিদি বাড়িটা ভাড়া নেন। ভাড়া নেওয়ার আগে আমরা ওনাদের বলেছিলাম সমস্যার কথা, কিন্তু উনি খুব সাহসী ছিলেন। শুধুমাত্র ভূতের ভয়ে 1 বিঘা জমির ওপর সুন্দর বাগান এবং তার মাঝে এত সুন্দর বাড়ি, তা আবার এত কম ভাড়ায়, এই সুযোগ হাতছাড়া করার কোনো মানে তিনি দেখলেন না। আমার সেই দিদি বাড়ি ছাড়ার পর অনেক পীড়াপিড়ি করে তার অভিজ্ঞতার কথা জানতে পেরেছি, এখন বর্ণনা করছি। বাইরে থেকে যতই স্বাভাবিক মনে হোক না কেন, বাড়িটা এবং পুরো ভিটেটা 24 ঘন্টায় অন্ধকারচ্ছন্ন থাকত, যেন এক টুকরো মেঘ প্রখর সূর্য বা পূর্ণিমার চাঁদের আলো থেকে জায়গাটাকে আড়াল করে রেখেছে। রান্নাঘরে কেউ না থাকলে বাটনা বাটার আওয়াজ পাওয়া যেত এবং সিঁড়িতে থপ থপ হাঁটার আওয়াজ ছিল। ওই বাড়িটা নিয়মিত একটা ব্যাপার ছিল এইগুলো। বাড়িটির কোনো ইলেকট্রিক বাল্ব 1 সপ্তাহের বেশি টিকত না। ওই দিদির স্বামী সিলেটে চাকরি করতেন, কিন্তু মাঝে মাঝেই রাতের বেলা ওনার স্বামীর গলায় কেউ ওনার নাম ধরে ডাকতো, বলতো দরজা খোলো, আমি চলে এসেছি। কিন্তু দরজা খুললে কেউ নেই।
তাই ওনার স্বামী আসলে যখন ফোন করে দরজা খুলতে বলতেন কেবল তখনই দরজা খুলতেন। সবচেয়ে ভয়ঙ্কর হতো অমাবস্যার রাত। কিছু একটা গোয়াতো আর ভিটের দক্ষিণ পাশের সীমানা ধরে একবার যেত আর একবার আসতো। শুনে আওয়াজের উৎস কোনো জায়গা অনুমান করা যেত, কিন্তু টর্চ জ্বালিয়েও কিছু দেখা যেত না। রাত যত বাড়ত ততই গোঙানির আওয়াজ বড় হতো। কিছুক্ষণ পর দরজায় জানালায় টোকা দিত। আগেই বলেছি আমার ওই দিদি খুব সাহস ছিলেন। এসব যাই হোক না কেন উনি ভয় পেতেন না। উনি ভাবতেন এখানে যাই থাকুক বা ওনাকে ভয় দেখানোর চেষ্টা করুক, এটা তো ওনার কোনো ক্ষতি করছে না। তাই উনি বাসাটিতে থেকে গিয়েছিলেন। তবে একদিন ওনার পেটে গ্যাসের প্রবলেম হয়। উনি কিছু খেতে পারছিলেন না সারাদিন, তাই খুব বিরক্ত ছিলেন। ওই দিন অমাবস্যা, যথারীতি গোঙানির শব্দ শুরু হলো। রাত 10:30টার দিকে গোঙানির আওয়াজ এবং 7-8 মিনিট পর পর দরজা জানালায় কিল মারার শব্দ অসহ্য হয়ে উঠল। উনি রান্নাঘর থেকে দা নিয়ে বের হয়ে বললেন, কে রে? বারান্দার একটি জানালা যেটার উপর কিল মারা হচ্ছিল সেটি খুলে ফেললেন। কিন্তু জানালা খোলার পর উনি যা দেখলেন তা দেখার জন্য উনি মোটেই প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন বিশাল বড় বড় দুটি রক্ত চক্ষু রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার গ্রিলের ওপর দিয়ে। এক একটা চোখ মানুষের মাথার সমান, টকটকে লাল রং। শুধু চোখই ছিল। জিনিসটা দেখে দিদি যেন পাথর হয়ে গেলেন। জানালা ধরা অবস্থায় হাত যেভাবে ছিল ওইভাবেই উনি দাঁড়িয়ে থাকলেন। এমনকি চোখের পাতা পর্যন্ত নাড়াতে পারছিলেন না। চোখ দিয়ে পানি পড়ছিল অনবরত। শ্বাস প্রশ্বাসে বুকের ওঠানামা ছাড়া উনি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এক চুলও নাড়াতে পারেননি। ওই রাতে উনি একাই ছিলেন বাড়িতে। সকালবেলা আমি গিয়ে ওনাকে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু দরজা খুলল না। ভেবেছিলাম ঘুমাচ্ছে। ওনার শোবার রুমের জানালা দিয়ে ডাকার জন্য বাড়ির দক্ষিণ পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ জানালায় পাথরের মতো দাঁড়িয়ে থাকা দিদিকে দেখে আঁতকে উঠলাম। দেখলাম দিদি পাথরের মূর্তি হয়ে আছে। চোখের পাতা পর্যন্ত নড়ছিল না। তাড়াতাড়ি ফোন বের করে ওনার স্বামীকে কল দিলাম, আর পাড়ার লোক জড়ো করে দরজা ভেঙে ওনাকে উদ্ধার করে আমাদের বাড়িতে নিয়ে গেলাম। জানালা ধরা অবস্থায় ওনার হাত যেমন ছিল তেমনি থেকে গেল। পরের দিন ওনার স্বামী পৌঁছে ওনাকে সীতাকুণ্ড উপজেলায় একটি আশ্রমে তার পরিচিত এক ধর্মীয় গুরুর কাছে নিয়ে গেলেন। তার সুস্থ হতে 15 দিন সময় লেগেছিল। এরপর উনি ওই বাড়িতে আর কোনো দিন ফেরেননি। ওনার স্বামীর সাথে উনি সিলেটে চলে যান। ঘটনাটা সত্য এবং চাই আপনি পড়ে শোনান। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমরা চলে যাব হাফেজ মাইনুদ্দিন সাহেবের কাছে। তার ঘটনা শুনতে চাই। তার আজকের যে ঘটনা, সেই ঘটনা দেখি তিনি আমাদের কি শোনান। প্লিজ আপনি চলে যাবেন আপনার ঘটনায়। আশা করছি যে আপনার প্রথম ঘটনাটি শ্রোতারা অনেক ভালোবেসেই কাছে টেনে নেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা মে মাসের 16 তারিখে। আমি মে মাসের 16 তারিখ রবিবার সাভারে যাওয়া হয়, সাভার রঙ্গিনগরে। সেখানে একটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তা আমি যখন আমাকে নিয়ে যাওয়া হয় সেখানে আমি যাই সাথে করে। যেতে যেতে আমার রাত 8টা অথবা 9টা মতো, 9টা বেজে যায়। আমি 9টার দিকে যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছাই, নিচতলা থেকে নিয়ে একেবারে 4 তলা পুরোই অন্ধকার। বাড়িটা 7 তলা, নির্মাণ নতুন বাড়ি একটা বানানো হচ্ছে আর কি, সুন্দর সবকিছু হয়েছে। নিচতলাটা কিছু কাজ বাকি রয়ে গেল। তো আমরা যখন প্রবেশ করি নিচতলার থেকে, তো দেখি যে অন্ধকার। দোতলা উঠবো, সেটাও অন্ধকার। তো আমি আর জিজ্ঞেস করলাম যে অন্ধকার কেন, বাতি জ্বালিয়ে দেন, রাত তো। বলতেছে এখানে মাগরিবের পর থেকে 7টা, 7:30, 8টার থেকে নিয়ে একেবারে ভোর পর্যন্ত আমরা বাতি জ্বালাতে পারি না। ইলেকট্রিকের সুইচ বাতি সবই ঠিক আছে, আমরা যখনই অন করি কিন্তু নিচ থেকে সেটা অফ করে দেয়। এটা আমরা জ্বালাতে পারি না, এটা অন্ধকার থাকে। 1 তলা থেকে নিয়ে 4 তলা। বললাম আচ্ছা ঠিক আছে। তো সিঁড়ি দিয়ে যখন উপরে উঠতেছি, তো আমার নিচে যে নির্মাণের কাজের কিছু জিনিসপত্র রাখা হয়, রাজমিস্ত্রি, ঈদের ছুটি ছিল, রাজমিস্ত্রি যে জিনিসপত্র রাখছে, বাঁশ, টিন, আরো যা কিছু ছিল, দেখি যে পড়া শুরু করে দিছে, একটার পর একটা শব্দ হচ্ছে, পড়তেছে। এবং আমার পেছনে মনে হচ্ছে অনেকগুলো 3-4 জন কেউ না কেউ আসতেছে। আমি ওখানে দাঁড় করালাম যে দাঁড়ান, একটু সন্দেহ লাগতেছে, নিচ থেকেই আমি নিচতলাটাই প্রথম দেখতে চাই। তো উনার মোবাইল থেকে একটু লাইট সুইচ দিল। আমরা নিচতলাতে যখন গেলাম,
যে ঘরটা এখনো দরজা জানলা করা আর কি বাকি রয়ে গেছে, কিছু কাজ বাকি আছে, ওই ঘরটাতে গেলাম। কেমন বিদ্ভুত অদ্ভুত আবর্জনা, কেমন খুব বিশ্রী গন্ধ, এবং অনেকগুলো কেমন কান্নার আওয়াজ আসতেছে। 4-5 জনের বেশি মিলে মিশে ওইখানে কান্না শব্দ পাচ্ছি, খুব কাঁদতেছে। তো আমি সেখানে খুব অবাক হলাম যে এখানে কাঁদতেছে আর কেমন বিশ্রী গন্ধ হচ্ছে। পরে বললাম ঠিক আছে। তো ওই মুহূর্তে আবার দেখি 4 তলা থেকে কেমন হইচই শুরু হচ্ছে, কান্নাকাটি আওয়াজ, খুব অনেক অনেক ধামালুর আওয়াজ। তেমন উপরে কি হচ্ছে বলে, এইটি তো সমস্যা, আসেন উপরে যাই। তা আমরা 4 তলায় গেলাম। 4 তলা গিয়ে দেখি 3টা ইউনিট, 3টা ফ্ল্যাট। ওই ফ্ল্যাট থেকে এক একটা যে জিনের প্রসেস, জিনগুলো যে ধরেছে তারা ঘর থেকে বের হয়ে যেতে চাচ্ছে, বের হয়ে যাবে, কেমন কান্নাকাটি করতেছে। 3টা বয়স্ক মহিলা, ছোট 2টা বাচ্চা, বড় মেয়ে, প্রায় 6-7 জনের উপরে জিন আক্রমণ। তো এর মধ্যে একজন খুব বয়স্ক মহিলার উপরে যে জিন আক্রমণ করা, উনি নিচ থেকে এসে সবাইকে বলতেছে, এই সবাই আমার সাথে আসো, আর এই যে হুজুর আসছে তাকে সবাই মিলে সালাম করো। তো উনিও আমাকে, মহিলাটাও আমাকে সালাম দিল আমাকে, এবং তার সাথে সাথে ওনারাও সালাম দিল। ওরা বললাম ঠিক আছে, এদের যারাই আছে প্রসেস করা আছে, জিন ধরা আছে, আসেন আমরা একটা ঘরের মধ্যে বসি, তাদেরকেও নিয়ে আসেন। আমরা ওই ঘরে তাদেরকে নিয়ে আসা হলো। কিন্তু আনাটা যে খুব কষ্ট ছিল, প্রত্যেকটা খুব ধামাল করতেছিল, বাড়ির থেকে বের হয়ে যাবে, জিনিসপত্র ভাঙতেছে, কেউ কান্না করতেছে, কেউ এলোমেলো কথা বলতেছে। এই বয়স্ক মহিলাটা যিনি আমাকে বলছিল যে উনাকে সালাম করো, উনি আবার বলতেছে উনি কেন আসছে, উনি আসে কি হবে, আমরা এখানে থাকতেছি, আমরা এখানে 11টা ভাই, আমার বোনও একটা ছিল, আমার বোন হত্যা হয়ে গেছে, আমরা এই বাড়ির কাউকে রাখবো না, এই বাড়ির সবাইকে মারবো, আর এখানে কাউকেই থাকতে দিব না, এই হত্যার বিচার আমরাই করব, আসুক যে হুজুর আসুক, আমাদের কেউ তাড়াতে পারবে না। মহিলা বলতেছে, আবার কান্না করে হাসতেছে, খুব অন্যরকম অস্বাভাবিক বিষয়গুলো। তাদের 6 থেকে 7 জনের উপরে এরকম অবস্থা, সবাই মিলে এমন এমন করতেছে। পরে আমি ঘরের মধ্যে সবাইকে নিয়ে বসালাম, বসিয়ে একটা একটা করে জিনের মানুষগুলো দেখে দেখে ছাড়ানো করতেছি। এর মধ্যে সবাই দেখি যে খুব পাগলের অবস্থা, যাবে না, ছাড়বে না, মারতেছে, আঁচড় দিতেছে, কারো বুকের উপর চাপ দিয়ে রাখছে, কারো এরকম বলতেছে যে আমার গলা টিপে মেরে ফেলতেছে, বাঁচাও আমাকে। অর্থাৎ এমন অবস্থা, জিন তাদেরকে খুবই আক্রমণ। অবশেষে আমি খুব এক বয়স্ক মহিলার উপরে ধরলাম, ওনার উপরে জিন এসে বলতেছে যে আপনি আসছেন কেন, আমরা তো এখান থেকে যাব না, আমার বোনকে হত্যা করেছে, আমার বোন এখানে ছিল, আমার বোনকে ওরা হত্যা করেছে, তারা আটকে রেখেছিল, এখন আমরাও তাদেরকে এরকম ভাবে মারবো। বললাম ঠিক আছে, মারা হবে বা যাই কিছু হবে, আপনারা এদেরকে আপনারা ছেড়ে দেন, এদেরকে আপনারা ক্ষতি করবেন না, আমরা বসি, এখন বসে আপনাদের সাথে আলোচনা করব, এবং আপনার বোন হত্যা হয়েছে কিভাবে হয়েছে সেটাও আমরা জানবো, প্রয়োজন আমরা দোয়া করে দেব, সদকা করে দেব, যেন আপনার বোন আল্লাহ মাফ করে দেয়, তার কোনো কিছুই যেন না হয়, আপনারাও শান্ত হন, তারা বুঝতে পারেনি, মানুষ ভুল করে ফেলতে পারে, ভুলে হয়েছে। পরে আবার বলতেছে না না, এই বাড়িতে আমাদের এখানে আস্তানা ছিল, আমরা ছিলাম, আমার বোন এই একটা বাড়ির ছেলেটাকে পছন্দ করে, তো ওরা একটা ইমাম সাহেব একটা হুজুরকে এনে আমার বোনকে আটক করে, এরপর আমার বোনটাকে হত্যা করে দেয়। এখন আমরা সবাইকে, এই বাড়ির সবাইকে আমরা মারবো, আমরা কাউকে ছাড়বো না। পরে যখন আমরা বসালাম, ওই মুহূর্তে একটা বিষয় হচ্ছে যে একটা এরকম দেহ নাই, শরীর ছাড়া বডি, শুধু মাথাটা, লম্বা চুল, একটা চোখ খুবই ছোট, আর একটা বড় রকমের চোখ, একটা চোখ খুবই ছোট যা দেখা যাচ্ছে না, এটাকে আমরা অন্ধজিনও বলে থাকি, খুবই ছোট, সামান্য ছোট, আর একটা চোখ অনেক বড়, এবং দাড়ি ছিল, আর এরকম বাবরিওয়ালা চুল। প্রথমে একটা মাথা আসলো, উনি এসে খুব রাগান্বিত, আমরা তার বডি দেখতে পারিনি, মাথাতে এসে বলতেছে আমি হচ্ছে এই যে জিনগুলো 11টা জিন, আমি হচ্ছে বড় ভাই, আমার বোনের হত্যা হয়েছে, এর বিচার করা হবে, এর বিচার আমরা করব, এই বাড়ির কাউকে রাখবো না, তারপর আমরা এখানে করব, চলে যাব, আর কোনোভাবেই আমাদেরকে সরানো যাবে না আগে বিচার না হওয়া পর্যন্ত। পরবর্তীতে এইরকম মাথাওয়ালা ঠিক 11টা আসে, কিন্তু কারো শরীর বা দেহ নেই, বডি আমরা কিচ্ছু দেখতে পারিনি, এইরকম ভাবে 11টা মাথা। কিন্তু আপনার ওই সময় ভয় পান নাই? জি, ভয় বলতে তো আমার তো এরকম ছিল না, যারা আমাকে নিয়ে গেছে বা যাদের প্রসেস আছে তারাও দেখতেছে, তাদের ভিতরে ভয় ভীতি না, তাদের পাগলের মতন, মানে তাদের তো হুঁশ জ্ঞান নেই। আর যারা নাকি সাথে ছিল তারা তো খুব ভয় ভীতি। এটা আমাদের সামনে পরে যখন আমরা ডাকি যে হ্যাঁ এটা বিচার বলতে,
আমরা আপনাদের জন্য দোয়া, আপনার বোনের জন্য দোয়া হবে, সদকা করে দেব, কিন্তু তাদেরকে ছেড়ে দেন। তখন একটা প্রথমেই মাথাটা আসে, পরে 11টা মাথা আসে। ওরা বলতেছে আমরা 11টা ভাই, আর আমার একটা বোন ছিল, এই বোনটাকে হত্যা করেছে, আমাদের এরকম ভাবে শাস্তি দিতে হবে। পরে আমরা এখানে এই কাজটা করি, কিন্তু পরবর্তীতে ওইখানে অনেক রাত হয়ে যায় বা আরো অনেক রকমের সমস্যা হয়ে যায়। কাউকে নিয়ে চলে যাবে, কাউকে মারবে, অনেক রকমের ঝুট ঝামেলা যায়। পরবর্তীতে আমরা জিজ্ঞেস করি যে আপনার বোনকে কে হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে। পরে আমাকে বলে যে এরকম আমার বোন একটা ছেলেকে খুব পছন্দ করত, তো ওই ছেলেটার বাবা একটা হুজুর এনে আমার বোনটাকে আটক করে এবং পরে হত্যা করে, আর এই জন্যই আমরা ওদেরকে এইভাবে আক্রমণ করব। আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এখানে কি করে আসলেন, 11টা ভাই এবং আপনার বোন, এখানে কি আপনাকে কাউকে পাঠানো হয়েছে, কেউ কি আপনাদেরকে পাঠাইছে না আপনারা নিজেই? তখন বলছিল এটা তো খুব একটা ডোবা ছিল, এই ডোবার ভেতরে আমরা বসবাস করতাম, এই ডোবাতে এখন এরকম তারা ঘর বানিয়েছে, আমাদের জায়গা নষ্ট করে দিয়েছে, এখন আমরা এখানেই থাকা, আমাদের আস্তানা এটাই ছিল, আমাদের জায়গা এটাই ছিল, ওরা আমাদেরকে ক্ষতি করে দিছে, এর পাশাপাশি আমার বোনটাকে হত্যা করেছে। পরে বললাম ঠিক আছে, আপনাদের কোনো চিন্তা বা কোনো কিছু করবেন না, মানুষ ভুল করতে পারে, ভুল হয়েও গেছে, আপনারা তাদেরকে ক্ষমা করে দিন, আর বিশেষ করে দোয়া চলবে আপনার বোন যেন আল্লাহ তাকে মাফ করে দেয় এবং সদকা দিয়ে দেব। তখন তারা বলছিল আমাদেরকে যে আমাদেরকে এই বিষয়ে এই জিনিস দিতে হবে। তো আমরা যখন ওদেরকে বললাম, তো বলছে আমাদের পক্ষে সম্ভব না। তখন আমরাও বলছি যে আপনি এক কাজ করেন, এখানে আমরা একটা দোয়ার আয়োজন করতেছি, আমরা দোয়া আয়োজন করব, সবাই মিলে থাকবেন, আপনারাও আসবেন, কিন্তু তাদের যে আপনারা যা চাচ্ছেন তাদের পক্ষে সম্ভব না, এমনিতেই তাদের আপনি মাফ করে দিন। আবারও আমি পরবর্তীতে সেটা এই বুধবারে যাওয়া হয়, গিয়ে আবারও বসে তাদেরকে নিয়ে দোয়া আয়োজন করি। কিন্তু তখনও একটা যে দোয়ার আয়োজনের সময় ওই 11টা যে মাথাগুলো বা জিনগুলো তাদের ঘরে যারা দোয়া আসতেছিল তাদেরকে একটার পর একটা সমস্যা, মারা, আঁচড় দেওয়া, কামড় দেওয়া, বিরক্ত করা, এরকম করতেছিল। পরবর্তীতে সেখানে দোয়াও হয় এবং তাদের সাথে আমাদের এতটুকু কথা হয় যে ঠিক আছে, আমি এখন থেকে দোয়া করব, আর নতুবা আপনারা আমার সাথে থাকবেন, আমাদের সাথে দোয়া চলতে থাকবে, আপনার বোনের জন্য দোয়া চলবে, আল্লাহ যেন আপনার বোনকে জান্নাতবাসী করেন, তার ভুলগুলো ক্ষমা করে দেন, এবং আপনারাও খুব নিজের থেকে আপন মনে করে আপনারা ওই পরিবারের সকল মানুষদেরকে আপনি মাফ করে দেন। যাদেরকে উপর আপনারা আক্রমণ করতেছেন তারা তো কিছু জানে না, তারা তো কিছুই করেনি, তাদেরকে কেন ক্ষতি করতেছেন? তো 3টা বয়স্ক মহিলা যিনারা প্রসেস আক্রমণ বা ক্ষতি করে যাচ্ছ, এর মধ্যে কেউ বলতো যে এই বাড়িতে নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ওদেরকে বলে দিও যেন এই বাড়িতে নামাজ পড়া হয়, এই বাড়িতে কাউকে নামাজ পড়ে না, কোরআন পড়ে না, এরকম যদি না পড়া হয় আমরা কিন্তু ক্ষতিই করে যাব। আবার একজন বলতেছে যে না, এই বাচ্চাটাকে আমি নিয়ে চলে যাব, ওদেরকে বলে দিও আমার বোন মারছে, এই বাচ্চাটাকেও আমি রাস্তার থেকে তুলে নিয়ে চলে যাব। পরবর্তীতে খুব বুঝে সুঝে রাখা হয়। আলহামদুলিল্লাহ এখন বুধবারে আমি আবার যে কাজটা করেছি, আশাবাদী এখন আলহামদুলিল্লাহ কোনো বিপদ নেই, আর হবেও না ইনশাল্লাহ, এটা আমি আশা রাখি। এটা আমার ছিল প্রথম ঘটনাটা। আমরা চলে যাব হাফেজ মাইনুদ্দিন সাহেবের কাছে, এবং হাফেজ মাইনুদ্দিন সাহেবের কাছ থেকে আমরা সেকেন্ড ঘটনাটা শুনে আসব। দেরি না করে চলুন মাইনুদ্দিন ভাই আপনার দ্বিতীয় ঘটনাটি শুনে আসি। জি ভাইয়া। জি জি। ঘটনাটা হচ্ছে 10টি মুদ্রা আর কি নিয়ে। 10টি মুদ্রা, কিন্তু এটা আমি ঠিকানাটা বলতেছি না, সেটা ঢাকার বাহিরের ঘটনা। আজ থেকে 3-4 বছরেরও বেশি হবে এই ঘটনাটা চলতেছে এখন পর্যন্ত, আমি গিয়ে আসছি। তো 10টি মুদ্রার বিষয়ে প্রথমটা ছিল যে যেই জায়গাটাতে বলার ঘটনাটা, ওই বাড়ির একজন মুরব্বী মানুষকে, বয়স্ক একজন বৃদ্ধা মহিলাকে স্বপ্ন দেখানো হয় যে এই তোর বাড়ির উঠানে আমার সম্পদ আছে, মুদ্রা আছে, তুই এটা নিবি, কিন্তু বিনিময়ে আমাকে 2টা ডাব দিতে হবে। তো ওনাকে কয়েকবার বলা হয়, উনি কর্ণপাত নেন না, শোনেন কোনো কিছু, তো উনি করেন না। পরবর্তীতে ওই বৃদ্ধা মহিলার যিনি স্বামী, তাকে দেখানো হয় যে আমি তোর বাড়ির উঠানে তোকে সম্পদ দিয়ে যাচ্ছি, আমি মুদ্রা দিয়ে যাচ্ছি, বিনিময়ে আমাকে 2টা ডাব দিয়ে দিবি। এবং ওই পুকুরটা, ওনার বাড়ির সামনে একটা পুকুর থাকে, সেই পুকুরের বলে দেয় যে এই পুকুরটাতে। তো ওই লোকটা তো ঘুম থেকে উঠেই স্বপ্নের বিষয়টা, উনি গাছ থেকে ডাব পাড়ে, 2টা ডাব নিয়ে পুকুরে দিয়ে আসে, এবং ওই যে বারান্দা উঠানোর কথা বলছে, সেই বারান্দা উঠানটা উনি তালাশ করে যে কোথায় রাখা হলো। বিশাল একটা গর্ত করা হয়, কিন্তু যখন গর্ত করে দেখে যে ওটার ভিতরে অনেকগুলো এক গুচ্ছ সাপ,
আর এর মধ্যে আবার একটা সাপ আছে যে সাপটার 3টা মাথা, মাথা হচ্ছে 3টা, আর এমনি অনেকগুলো সাপ। এ দেখে উনি ভয় পেয়ে যায় যে মুদ্রা তো না, এটা তো অনেকগুলো সাপ দেখা যাচ্ছে, এবং একটা সাপের 3টা মাথা। সাথে সাথে মাটি কোন রকম চাপা চোপা দিয়ে রেখে দিল। ওই পরে আবার ওই রাত্রিবেলাতে তাকে স্বপ্ন দেখা হলো যে এই আমি তো তোকে ওই ডাব দিতে বলিনি, তোর ঘরে 2টা মেয়ে আছে, ওই পুকুরের মধ্যে তোর ওই 2টা মেয়েকে দিয়ে দে, এবং আমি তোকে এর বিনিময়ে 10টা মুদ্রা দেব, তুই অনেক ধনী হয়ে যাবি। তখন ওই বৃদ্ধ লোকটা, ওই বাড়ির মানুষটা, তার আশপাশে মানুষগুলো এইভাবে কানাঝোড়া চলতে থাকে, সবাই শোনে। কিন্তু পরবর্তীতে সেটা আরেকটা ঘটনা হয়, সেটা যে তার যে চাচাতো ভাই ছিল, তার আত্মীয় স্বজনরা ছিল, ওরা যখন ঘুমন্ত অবস্থায় রাত্রে ওরা চুপে সারে এসে এই মাটির গর্তটা খুঁড়ে, যে শুনছে যে বাড়ির উঠানেতে এই পয়সা আছে, এইখানে এই মাটিটা খুঁড়লে এই পয়সাটা পাওয়া যাবে। তো ওরা রাত্রিবেলাতে মাটি খুঁড়তে আসে। অবাক যেটা হয় সেটা হচ্ছে যে মাটিটা যে খুঁড়বে, যে লোহার শাবল থাকে, তারা মাটিটা খুঁড়তে গিয়ে যিনি খুঁড়বে উনাকে এমন একটা আঘাত করা হয়, উনি বহু দূরে সরে যায় আর কি, ছিটকে পড়ে এবং হইচই চলে যায়। তখন তাদের ঘুম ভেঙে দেখে যে এরকম তাদের আত্মীয় স্বজন আসলো এই মাটি খুঁড়ে পয়সাটা নেবার জন্য। পরে তারাও বলতেছে যে মাটি খুঁড়লে তো হবে না, এরকম আমাকে 2টা ডাব দিতে বলছে, আর 2টা ডাব হচ্ছে আমার 2টা ঘরের মেয়েকে। তো এটা আবার তার খুব একজন নিকট আত্মীয় শুনছে, যে চাচা লাগে ওর পাড়া প্রতিবেশী, ও কি করে এটা মনে মনে রাখে, ওই ঘরে 2টা বাচ্চা, যে 2টা মেয়ে, ওই দুশ্মনী আর কি সূত্রামি করে ওই বাচ্চা দুটোকে আদর করে ওই ইচ্ছাকৃত ভাবে ওই পুকুরের মধ্যে ডুবে দেওয়া হয়, তাদেরকে দিয়ে দেওয়া হয়। তখন ওই বাচ্চা দুটো কিন্তু মৃত একটা লাশ ভেসে ওঠে, এবং ওইখানে নিয়ে ওই বিষয়টা নিয়ে অনেক মামলা, অনেক কিছু ঝুটঝামেলা যায়, অনেক গন্ডগোল হয়। ওই লোকটা পলায়ন করে আবার ঢাকাও চলে আসছিল। ঘটনাক্রমে ওই ব্যক্তিটা লুকিয়ে ঢাকা থেকে ওই এলাকাতে যায়, গিয়ে নিজে ওইটা বলছে যে আমি তো পুকুরে ডাব দিয়েছি, অর্থাৎ আমি তো মেয়ে 2টাকে দিয়েছি, এখন তো এই সম্পদ তো আমি পাবো, এই 10টা মুদ্রা তো আমি নিতে পারবো। ওইখানে যায়, যাওয়ার পরে ওই মাটি যখন খুঁড়তে যায়, কিন্তু দেখা যায় উনি ওই জায়গাতেই মারা যায়, ওইখানেই তার ক্ষতি হয়ে যায়। পরবর্তীতে ওই ঘরের যে বাড়ি মানুষ, উনি ওনাকে দেখেন যে ওই জায়গার মধ্যে উনি পড়ে আছে, কিন্তু 10টা মুদ্রা ওনারা হাতে পান। ওই জায়গাটার মধ্যে শুধু বলছিল যে এই মুদ্রাটা একজন ভালো লোক নিতে পারবে, একজন ভালো মানুষ চাই। অনেকেই গিয়েছিল, কারো হাতে যায়নি, পরে ওরাও নিতে পারছে। পরবর্তীতে আমাকে ওইখানে নিয়ে যাওয়া হলো, আমি 10টা মুদ্রাকে দেখলাম। 10টা মুদ্রার ভিতরে 1818, এরকম 1805, 1812, প্রায় 10টা মুদ্রার মধ্যে কয়েকটা অনেক রকমের সন ছিল, মূর্তি, মিশরের পিরামিড এরকম ছিল, আর খুব ছোট্ট পাতলা এবং ময়লা ভরা ছিল মাটিতে, ওরা পরিষ্কার করে ইয়া করছে। এইটা খুব সুন্দর সযত্নে করে রেখে দিল, ওরা ইয়া করবে। পরে কিন্তু আবার হঠাৎ করেই এই বিষয়টা, ওই পয়সাগুলো নিখোঁজ হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। এখন আবার বলতেছে এই তোদের পাশের বাড়িতে যে 2টা ডাব, ওই 2টা ডাব অর্থাৎ ওই 2টা মেয়ে আমাকে এই পুকুরের মধ্যে দিয়ে দে, আমি তোদের এইটা একবারের জন্য দিয়ে দেব। এটা নিয়ে এখনো ঝুট ঝামেলা চলতেছে। এখনো বলতেছে, বারবার ঘুমের মধ্যে দেখায় কি ওই মানুষ মানে ওই 2টা ডাব দে, পুকুরে ছেড়ে দে, আমি তোদেরকে অনেক ধনী করে দেব, এই মুদ্রাগুলো তোদের একেবারে দিয়ে দেব, তোরা পেয়ে যাবি, অনেক সম্পদ পাবি, তোরা আমাকে ওই 2টা ডাব দিয়ে দে পুকুরের মধ্যে। তো এটা নিয়ে এখনো খুব ঝামেলা চলতেছে। আমাদের বলছি যে ঠিক আছে আমরা আবার পরে যাব এই ঘটনা ইয়া করতে দেখতে। যখন আমি গিয়েছিলাম তখনই দেখেছি যে খুব ভয়ঙ্কর পরিস্থিতি এলাকার মধ্যে, শুধু এই জিনিসটা নিয়ে সবাই গবেষণা, এইটা নিয়ে সবাই তোলপাড় আছে। ভাই এটা সামনে আগামীতে আমার যখন যাওয়া পড়বে, আশা করি ইনশাল্লাহ ওই মুদ্রাকে যদি লোভ না থাকে তাদের, যেমন একটা তাদের আত্মীয় ছিল যে 2টা মেয়েকে চুরি করে ওই পুকুরে দিয়ে দিছে, তারা যদি লোভটা যদি ছেড়ে দেয়, এই মুদ্রাকে যদি না দেয়, এইভাবে কিন্তু এক এক করে প্রত্যেক ঘর থেকে মেয়ে চলে যেতে পারে। এটা আমরা বলবো, আমি দেখেছি যেটা, যে লোভ না করে এটা মাটির নিচেই চাপা দেওয়া ভালো। বাকিটুকু ভাইয়া পরে আমি শেয়ার করব। এটুকুই ছিল আজকের ঘটনা। হাফেজ মাইনুদ্দিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য। ইনশাল্লাহ আপনাকে পাবো ইনশাল্লাহ। এই বাড়ির কাছে বলেন দেখি কেন? মানে লেঙ্গাবাজার থেকে আমি প্রথমে লিখনের মা বিয়ে করার পর লেঙ্গাবাজার থেকে আসি, বেশি আইতেও হয়নি।
আলমের ঘরে যে হাবিজার ঘরে বাড়ির পাশে পুকুরটা আছে না, হ্যাঁ হ্যাঁ ওই পুকুরটার মধ্যে পুকুরটা শুকিয়েছে, হালকা একটু পানি আছে, পেশাবের তলব হয়েছে, ওখানে পেশাব করি, পানি নিয়ে উঠি, ওরা ধান কাটা হয়েছে, এই পেশাব ফাড়ে চলে আসি, মানে দুখান জমি। এইটুক জায়গায় আসতে কি এমন সময় লাগবে? 5 মিনিট 2-3 মিনিট। 2-3 মিনিট। হ্যাঁ এখন আসি যখন, তখন আমার আইডিয়া ফেল হয়ে গেল, কেমন কথাটা বাড়ি বাড়ায় না, ফাঁকা আস্তে জায়গা, আস্তে আসতে আসি কিন্তু বাড়ি বাড়ায় না, ফাঁকা জায়গা, হ্যাঁ। অথচ বাড়ি বাড়ায় না। তখন আমার কেন সন্দেহ হলো। তখন আমি সে সময় খালি শুধু 1.5 লাখ জোরে ডাকাই, বা কেউ শুনুক, 1.5 লাখ ডাকাই। মানে আপনার সেন্স তখন ছিল? হ্যাঁ ছিল। 1.5 লাখ ডাকাই, সাদার বাবুক ডাকাই, টুটিস ফাটে, কেউ শোনে না, বাড়ি এলি ডাকাই, কেউ শোনে না। এখন শুনবি কইতে, আমি তো বাড়ির কাছে নাই, সে হইতে হইতে চাকরির বিল দিয়ে ঘুরি, ওই যে তোমার ওখানে ডিপ আছে না, ওই পাশে। হ্যাঁ ওই ডিপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালির তল নাকি বলে কালীর ওটাকে? তল ওই হ্যাঁ, ডিপ, হ্যাঁ। ওই ডিপটা আছে না, হ্যাঁ। ওই ডিপের ওখানে গেছে। তখন তখন আমি বলছি, কে রে, আমি কে এখানে? কালির তল তো আমার দাসী হয়ে গেছে। শোনো, আগে ডিপির ওখানে গেছে, হ্যাঁ ডিপির ওখান থাকিয়ে এটা কেন ডিপ মেশিন কেনা দেয়, হ্যাঁ। এটা কই দিকে আইলো? ওখান থেকে ঘুরলাম, ঘুরিয়ে দেখো তো তোমার বাপে যে গাছ গাছছিল, ওই ডিপির এই পাশে জমিগুলো রাখ দিয়ে, হ্যাঁ এইগুলোটা। ইঁদুরের গাছ ওখানে আছে। তখন আমার টার্গেট হলো, এটা তোমার বাপের নাম দিয়ে, এবং তারে জমি কেনা গিলে হ্যাঁ সেই গাছের তলিলে, তাহলে তো আমার বাড়িতে এটি হবে। ওখান থেকে ঘুরে আসছি কই জানেন, ওই যে বাসের তলকোনা থানের উপাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাখলা বাসের থপ, বুঝতে পেরেছি, ওই যে বললাম। প্রত্যেক না মেশিনের ঘর আছে, ছিল, এখন নাই তো। এখন নাই হয়তো, একটা মেশিনই ঘর আছে। ওই থানের অতি গেছি, থানের অতি থেকে এই মুখে আসছি, আসি মেশিনি ঘরে, আসি উঠছি, তো মেশিনি ঘর দেখি খেলা খেলে নিচ্ছে, কি খেলা খেলতেছে? জুয়ে খেলে, আচ্ছা হ্যাঁ জুয়ে খেলে। তা আমি আর মানে লজ্জাতে আমার ডাকাইনি, হ্যাঁ। না ডেকে হিন্দুরকে বাড়ির পাশে দাঁড়া ঢুকছি, ফিরছি কে বাড়ির পাশ কার এখানে হিন্দুর ঘরে বাড়ির পাশ যা ঢুকছি, বাড়ির পেটে ঘুরি টুরি, ওই পাকে ফির বাড়ির পেটে বাড়ি আসি, ফির আরাবাড়ি ঢুকছি, ওই মেশিন ঘরে আরাবাড়ির ভেতর ঢুকছি, আরাবাড়ির ভেতর দিয়ে পূব মুখে। আজ তখন আমার অনুভব হলো, কারণ বড় রাস্তা কোন দিকে হবে, আমি তো বড় রাস্তা যাওয়া নেই, তখন চিন্তা করলাম যে এই মুখে হয়তো বড় রাস্তা হবে। তখন বাসা আবার দিয়ে পূব মুখ হইলাম, পূব মুখের সামনে ঘিরে বাজে বলে চিন্তা করছি, আর কোনো দিকে তেরি পেকা হন নেই, এই পেকে জারি যাকে তখন তো অন্ধকার ছিল নাকি হালকা আলো ছিল? অন্ধকার, আচ্ছা হ্যাঁ। কোনটি যাই যাম, তখন ঘিরে পড়ছি, ঘিরেও ড্যামে পার হচ্ছে, পার হয়ে যায় অনুষ্ঠানের যে গুদাম ঘর তুলছে, পাকারটা আছে না, ফকরি বাজার চলে গেল। ফগরি বাজার পাকারটা, হ্যাঁ ওই পাকাও তাসি নামছি। ঠিক চিন্তা করি, কে পাকা উঠবেন, পানি কতগুলো, কিন্তু কোন যন্ত্রণা বাজে, পাকার আল দিয়ে ঘুরি, পাকার আল দিয়ে ঘুরি, ওই পাকে দেখি এর মধ্যে একটা গাড়ি এলো। তখন মনে করলাম যে এটাই রাস্তা, তখন রাস্তা ধরছি, আস্তে আস্তে উঠিয়ে এখন পুঁতি যাই, অথচ ফগরি বাজার দিস পেয়ে তেমন একজন, তার মধ্যে একটা মানুষের দেখা পেলাম, কে ফগরি বাজার পুঁতি, কইতে এটাই ফগরি বাজার, চৌরাস্তা পুঁতি। না আপনি চেনেন কিন্তু সেই সময় না না, চিনি নেই, পরিচয় নেই, আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। কোনো পরিচয় নেই। হ্যাঁ বললাম তার চৌরাস্তা কোথায়, হয় এই মুখে যাওয়া নেই, আমার তো বাড়ি করি, বাড়ি আমার অতি একটা আত্মীয় বাড়ি আসছি, তো মানে ইয়ে পাইনি, ওই কথা কয় যখন ওই লোকে এই মুখে দেখে দিছে, এই যে হরকান্ত সবার দেখতে আসি, তখন বুঝতে পেরেছি যে বাসা এই সাইডে। যে একবারে ফটফটা হয়ে গেল, ওই জায়গায় আসি একবারে সবই পরিচিত হইল, কে এটা নেই হিন্দুর বাড়ি, ওই জায়গায় পার হয়, তখন ডাইরেক্ট বাড়ি ছিল, বাড়িতে এসে আগ হয়ে গেছে। তো এত করে ডাকলাম তো শুনলেন না। তখন নিখনে মগনে নতুন মানুষ, এত মতো তোমাকে ডাকলাম তুমি শোনেন না, দেওয়ার ডাকাই, অমুক ডাকাই, কেউ শোনে না। আমি যে বিলের মধ্যে তারা শুনবো হইতে গিয়ে, সেটাই তো কথা। তারপরে সে বাড়িতে না আসি, ঠিক না, সেই দিন আমি বাঁচি গেছি। এটা কি শস্য মস্য ওই শস্য ছাড়া তো এরকম করবে না, কিন্তু কায়দা করে পায়নি আমার এই ইয়াও থাকার কারণে, বুঝতে পেরেছেন, এই জন্য আর কি নিয়ে যেতে পারেনি, নাহলে কিন্তু নিয়ে যেত। নিয়ে যেতে পারি। কারণ এগুলো ঘুরি নিয়ে বেড়াইছে, কিন্তু আমার কায়দা করে পায়নি, আমি তো বসি নেই কোথাও, বসলে সমস্যা হতো। বসলে আর উঠতে পেলাম না, কোথাও বসি নেই, কিন্তু আমার মনের মধ্যে ইয়ে আসে গেছে
যে ঠিক তো আমি এই ঘটনা ওই লোকের রাস্তা দেখে দিয়ে তো আমি আমার মানে Clear রাখা গেল ক্লিয়ার। আমার জীবনে ওটাই প্রথম, তাছাড়া আমি জীবনে কোনো ভুলেও কিনি, কোনো কিছু কিনি, ওটাই আমার ভুলে এই এতগুলো জায়গা আমি করছি।